আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। ভারত, জার্মানি সহ 5 দেশের ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি। বিক্ষোভের মুখে পালালেন লঙ্কান প্রেসিডেন্ট। 13 জুলাই ছাড়ছেন গদি। পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাবমেরিন রাশিয়ার বাহিনীর হাতে। ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বিশ্বাসঘাতকতা ও অপরাধ। গান্তোজের সঙ্গে আব্বাসের সাক্ষাতের তীব্র নিন্দা জানালো ইসলামী জিহাদ আন্দোলন। ভারতের একাধিক রাজ্যে ঈদুল আজহায় গবাদি পশু কোরবানিতে বিধিনিষেধ। আলেপ্পো মুক্ত করার প্রথম সফর। কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রেসিডেন্ট বাশার আসাদ। টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক। আবে টার্গেট ছিলেন না, জেরায় চাঞ্চল্যকর দাবি আততায়ীর। মসজিদুল আকসায় 1.5 লাখ মুসল্লির ঈদের নামাজ আদায়। G20 মন্ত্রীদের বৈঠকে ইউক্রেন বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। এবং সবচেয়ে থাকছে জাতিসংঘে একই প্রস্তাবে পাল্টাপাল্টি ভেটো দিল আমেরিকা ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ভারত, জার্মানি সহ 5টি দেশে অবস্থান করা নিজ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাকি দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র, নরওয়ে এবং হাঙ্গেরি। রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার রাষ্ট্রীয় এক আদেশে জেলেনস্কি এসব রাষ্ট্রদূতকে বরখাস্ত করেন, তবে বরখাস্তের কারণ উল্লেখ করেননি। তাছাড়া এসব রাষ্ট্রদূতের অন্য কোথাও বসানো হবে কিনা সেটাও বলা হয়নি। জনসাধারণের বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে পালিয়েছেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার রাজধানী কলম্বোতে বিক্ষোভ সমাবেশে জড়ো হন আন্দোলনকারীরা। এর এক পর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। সবশেষ তথ্য মতে জনগণের কাছে নথি স্বীকার করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তিনি আগামী বুধবার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছেন। আগামী 30 দিনের জন্য দেশটির স্পিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে নতুন নেতা নির্বাচন করা হবে। এছাড়াও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাড়ি দখল করার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এর ফলে সর্বদলীয় সরকার গঠন করা সহজ হবে। পার্লামেন্টের দলীয় নেতারা তাকে ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করার আহ্বান জানানোর পর বিক্রমাসিংহে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাবমেরিন K329 বেলগোরোদকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সেভেরোদভিনস্কের শেপ মাস শিপইয়ার্ডে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। রাশিয়ার নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নির্মাণকারী প্রতিষ্ঠানকে এই গবেষণা সাবমেরিন হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান। যদিও এটি গবেষণা সাবমেরিন, তবে এতে 6টি পরমাণু শক্তি চালিত পজিডন টর্পেডো বহন করা যাবে। এক্ষেত্রে ক্ষেপণাস্ত্রটির প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাক্ষাতের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের এই প্রতিরোধ সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের আপোষমূলক সাক্ষাৎ সত্ত্বেও জর্ডান নদীর পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে ইসলামী জিহাদ বদ্ধপরিকর। ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে, মাহমুদ আব্বাস বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তার নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলার পাশাপাশি দুপক্ষের মধ্যে অতীতে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ন এবং যেসব চুক্তির কারণে উত্তেজনা বেড়েছে সেগুলো স্থগিত রাখতে সম্মত হয়েছেন। ভারতের কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু বি চৌহান রাজ্যের জনগণকে ঈদুল আজহার গবাদি পশু কোরবানি না করতে বলেছেন। যারা আইন না মেনে কোরবানি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ব্যবস্থা এড়াতে হলে আইন মেনে চলুন, ঈদে গবাদি পশু জবাই করবেন না। মন্ত্রী জোর দিয়ে বলেছেন, কর্ণাটকে গোহত্যা নিষেধাজ্ঞা আইন ইতিমধ্যে কার্যকর রয়েছে, এটা সবাইকে মেনে চলতে হবে। মন্ত্রী পশুপালন বিভাগ এবং পুলিশ বিভাগের কর্মকর্তাদের রাজ্যের বাইরে থেকে
গরু এবং গরুর গোশতকে বেআইনি চলাচলের উপর নজর রাখতে এবং গরু জবাই প্রতিরোধে সক্রিয় হওয়ারও নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাজ্যে ক্ষমতাসীন বিজেপির আনা নয়া আইনে গরু জবাইয়ের অপরাধে 3 থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকার রাজ্য পুলিশের ডিজি রজনীশ শেঠকে এক চিঠি দিয়েছেন। ওই চিঠিতে ঈদের দিন যাতে গরু জবাই না করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এদিকে উত্তরাখণ্ড রাজ্যে গোটা হরিদ্বার জেলাকে জবাইমুক্ত অঞ্চল ঘোষণা করার রাজ্য সরকারের সিদ্ধান্তে স্থগিত আদেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। বৃহস্পতিবার উত্তরাখণ্ড হাইকোর্ট হরিদ্বারে ঈদুল আজহা উপলক্ষে কসাইখানায় কোরবানির অনুমতি দিয়েছে। উগ্র সন্ত্রাসবাদীদের কাছ থেকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ মুক্ত করার পর শুক্রবার প্রথমবারের মতো ওই অঞ্চল সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সফরকালে তিনি সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি সরবরাহ স্থাপনা সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। 4,400 কোটি মার্কিন ডলারে টুইটার কেনার যে চুক্তি করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফ্যাক অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ধনকুবের, এমনটাই জানা যাচ্ছে। ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্পাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা ব্যর্থ হয়েছে, অথচ স্বচ্ছতা একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল বিষয়। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার সিদ্ধান্ত নেওয়ার পর নানা আলোচনা সমালোচনার মধ্যেই এলো এই ঘোষণা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে প্রাথমিকভাবে হত্যা করতে চাননি তিনি। একটি ধর্মীয় সংগঠনের নেতা ছিলেন তার আসল লক্ষ্য। পুলিশি জেরায় এমনটাই দাবি করেছেন লিবারাল ডেমোক্রেট পার্টির নেতা। শিনজো হত্যার অভিযোগে ধৃত আততায়ী তেতসুয়া ইয়ামাগামি। জাপানি সংবাদ মাধ্যম কিয়োডো নিউজকে তথ্য জানিয়েছে একটি পুলিশি সূত্র। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দুবার গুলি করার পরেও ঘটনাস্থল থেকে পালানোর কোনো রকম চেষ্টাও করেননি তেতসুয়া। ওখানেই দাঁড়িয়েছিলেন তিনি, যার ফলে তাকে গ্রেপ্তার করতে বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে। তেতসুয়া পুলিশকে জানিয়েছেন তিনি আসলে এক ধর্মীয় সংগঠনের নেতাকে খুন করতে চেয়েছিলেন। তার দাবি ওই নেতা তার মায়ের সাথে প্রতারণা করেছেন। ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ফিলিস্তিনের আল আকসায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মূল মসজিদ চত্বরে 1.5 লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। স্থানীয় সময় শনিবার ভোর থেকে ঈদের জামাতে অংশ নিতে আল আকসা চত্বরে আসা শুরু করেন ফিলিস্তিনি মুসলিমরা। নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সব বয়সী মুসল্লি ছিলেন ঈদের জামাতে। শুক্রবার বালিতে অনুষ্ঠিত G20 আলোচনায় প্রাধান্য পেয়েছে ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি ও খাদ্য সরবরাহের প্রভাব। G20 আয়োজক দেশ যুদ্ধ এবং ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানি শক্তির দামের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রীদের এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বৈঠকের শুরুতে বহুপাক্ষিকতা ও আস্থার আহ্বান জানিয়ে জাতিসংঘের সনদের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, শীঘ্রই যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধের ময়দানে নয়, আলোচনার টেবিলে আমাদের মতবিরোধ নিষ্পত্তি করা আমাদের দায়িত্ব। দামেস্কোকে পাশ কাটিয়ে তুরস্কের মাধ্যমে সিরিয়ায় ত্রাণ পাঠানোর কার্যক্রমের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আনিত ওই প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল, সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ পাঠানোর কার্যক্রম 1 বছরের জন্য বাড়ানো হোক। প্রস্তাবটিকে সিরিয়ার স্বার্থবিরোধী আখ্যায়িত করে জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানোস্কি বলেন, প্রস্তাবটির উত্থাপক 2 দেশ আয়ারল্যান্ড ও নরওয়ে সিরিয়ায় ত্রাণ পাঠানোর জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান খুঁজে পায়নি বলে মস্কো দুঃখ প্রকাশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 15 দেশের মধ্যে 13 দেশ পশ্চিমা সমর্থিত প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও রাশিয়া এতে ভেটো দেয় এবং চীন ভোটদানে বিরত থাকে।